আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো যে যেখানেই আছো। তো আজকে আমরা লেকচার 7 নিয়ে চলে আসলাম। তো আজকের লেকচারটা হবে শুধুমাত্র বাফার দ্রবণ নিয়ে। এটাও যে একটা হেভিওয়েট টপিক। তো বাফার দ্রবণটা যদি আমাদের ভালোমতো বুঝতে হয় তাহলে কিন্তু অবশ্যই তার ডিটেইলস নিয়ে আমাদের আলোচনা করতে হবে। বাফার দ্রবণ কি, কেন এটাকে বাফার বলি বা আনুষঙ্গিক বিষয়। এবং এটা নিয়ে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে পরীক্ষায়, আমরা দেখব। চলো আমরা আস্তে আস্তে দেখতে থাকি। ফার্স্ট অফ অল এই যে দেখো বাফার দ্রবণকেও কিন্তু 3 স্টার রেটিং দেওয়া হয়েছে, কারণ আমরা তো জানি এটা একটা হেভিওয়েট টপিক। কেন হেভিওয়েট? দেখো জিএসটি তে দেখো এই বছর কোশ্চেনটা আসছে, ডিউ তে এই বছর রিটেনে আসছে। খেয়াল করছো? দুইটা থেকেই প্রশ্ন, মানে রিটেনেও আসছে, এমসিকিউ তেও আসছে। আবার দেখো ডিউ তে কিন্তু অলমোস্ট সববারই আসে, এমসিকিউ তে জিএসটি তে আসছে সববারই। রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, তারপর দেখো চিটাগাং ইউনিভার্সিটি আসছে। আর রিটেনে তো দেখতেই পাচ্ছ, রিটেনে কিন্তু ডিউতে এবার আসছে আর জগন্নাথে আসছে। তো বুঝতেই পারতেছো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, বাফার সলিউশন জিনিসটা কি? বাফার সলিউশন কোথায় ব্যবহার করা হয় সবচেয়ে বেশি? তো যেই জায়গায় আমার অনেকদিন টিকিয়ে রাখা লাগবে কোনো কিছু, এরকম একটা টপিক থাকে, তখন হচ্ছে বাফার সলিউশনটা ইউজ করা হয়। তার মানে বাফার সলিউশন কি অনেকদিন টিকে থাকে এরকম একটা বিষয়। তো অনেকদিন টিকে থাকে ব্যাপারটা কি আসলে, চলো দেখি। প্রথম কথা হচ্ছে বাফার দ্রবণ কাকে বলে। বাফার দ্রবণ হচ্ছে যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার, অবশ্যই সামান্য পরিমাণ, স্বাভাবিক। তুমি চিন্তা করো, তুমি 1 কাপ চা বানাইছো, ওই 1 কাপ চাতে হালকা একটু, মানে মনে করো 2 চামচ চিনি আগেই দিছিলা, এখন যদি 1 দানা চিনি দাও, 1 দানা ছোট্ট দানা চিনি দাও, তেমন স্বাদের পরিবর্তন হবে না। কিন্তু 1 কাপ চিনি যদি দিয়ে দাও, চা তো আর চা থাকবে না, চিনি শরবত হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা। যে বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যে দ্রবণে সামান্য পরিমাণ অম্ল বা ক্ষার যাই যোগ করো না কেন, বাফার দ্রবণের পিএইচটা কি থাকে তেমন একটা পরিবর্তন হয় না। হ্যাঁ, বাফার দ্রবণের পিএইচটা তেমন পরিবর্তন হয় না। পরিবর্তন তো অবশ্যই হবে, বাট ওই সিগনিফিকেন্ট অ্যামাউন্ট না, যাতে বোঝা যায় তেমন পরিবর্তন হয় না। তাকে বলা হয় হচ্ছে বাফার দ্রবণ। তার মানে বাফার দ্রবণে নিজস্ব একটা বাফার ক্ষমতা রয়েছে। হোয়াট ইজ বাফার ক্ষমতা? বাফার ক্ষমতা মানে ধরে রাখার ক্ষমতা। যেই পিএইচটা আমি দিব, ধরো একটা, মনে করো 7.4 পিএইচ এর একটা বাফার আছে, ওর মধ্যে এমনই, মানে আমি হালকা অ্যাসিড বা হালকা ক্ষার দেই, ও এমনই একটা দ্রবণ, ও কি করবে, ওর পিএইচটাকে তেমন একটা চেঞ্জ হতে দিবে না। হয়তো 7.35 অথবা 7.45 ওই রেঞ্জেই রাখবে, মানে 7.4 এর এভারেজ রেঞ্জেই রাখবে, কম বেশ করতে দিবে না। তাহলে ওইটাকে আমরা বলবো বাফার দ্রবণ। আর আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে রক্তের পিএইচ বা রক্তের বাফার। আস্তে আস্তে আমরা পড়বো। তো মূলত বাফার দ্রবণ হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা হচ্ছে ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কি, ক্ষারীয় বাফার কি, দুইটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা হিন্ট দিয়ে নিই। অম্লীয় বাফার হচ্ছে, আমরা এখানে ইউজ করি হচ্ছে দুর্বল অম্ল প্লাস অনুবন্ধী লবণ। লবণটা অবশ্যই শক্তিশালী হয়। কেন হয় বলতেছি একটু পরে। ক্ষারীয় বাফারে তাহলে কি ইউজ করব? দুর্বল ক্ষার প্লাস অনুবন্ধী লবণ। ওইটা অবশ্যই শক্তিশালী হয়। এখানে একটা প্রশ্ন করতে পারো, ভাইয়া যার বাফার সেই দুর্বল কেন, এটা একটা প্রশ্ন। আর অনুবন্ধী লবণ টবণ, এখন অনুবন্ধী ব্যাপারটা তোমরা আশা করি বুঝো, আগের লেকচারে পড়ানো হয়েছে। তো এই ব্যাপারটা কি আসলে, এটা দুর্বল এটা শক্তিশালী কেন, এই কম্বোটা কেন, আসো দেখি। ফার্স্টে অম্লীয় বাফার নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? কি বললাম, একটা দুর্বল অম্ল নিতে হবে। চলো একটা দুর্বল অম্ল নিই। এবং দুর্বল অম্ল আর দুর্বল ক্ষার যদি একসাথে নেই, তাহলে তো কেউই বিক্রিয়া করবে না, কারণ দুইটাই তো দুর্বল। দুর্বল মানে কি, যাদের আলফা শূন্যের কাছাকাছি, মানে বিয়োজন হার বা বিয়োজন মাত্রা খুবই কম। তো CH6 ডাবল এইচ নিলাম, সাথে নিলাম ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। দুর্বল অম্ল শক্তিশালী ক্ষার বিক্রিয়া করলো, পানি প্লাস CH3 ডাবল Na, তাই তো? এই জিনিসটা কিন্তু সে তৈরি হইলো। খেয়াল করো, এটা কিন্তু একটা অনুবন্ধী লবণ, তাই না? ওই তো বিক্রিয়া করছে, অনুবন্ধী লবণ হয়েছে। এবার জাস্ট ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করে দেখো, খুবই ঠান্ডা মাথায়, যে আমি বলছি আমার এখানে কাকে কাকে লাগবে, আমার এখানে দুর্বল অম্লটাকে লাগবে আর লবণটাকে লাগবে। পানি তো সব জায়গাতেই থাকে, পানির হিসাব না, তার মানে ক্ষারটাকে শেষ হয়ে যেতে হবে। তো ফার্স্ট অফ অল আমার টপিক হচ্ছে এটার অম্ল এন অফ অ্যাসিড মাস্ট বি গ্রেটার দেন এন অফ ক্ষার। অ্যাসিডের মোল সংখ্যা অবশ্যই ক্ষারের মোল সংখ্যার চেয়ে বেশি হইতে হবে, তাহলেই তো আমি কি পাবো, লবণটা পাবো। বিশেষ করো, মনে করো আমার কাছে 5 মোল অম্ল আছে, সে 5 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করছে, তাহলে 5 মোল লবণ তৈরি করবে। কিন্তু আমার তো, তাহলে তো অ্যাসিড ক্ষার শেষ হয়ে গেল। কিন্তু আমার দরকার কি, আমার অ্যাসিডটাকেও দরকার, আবার লবণটাকেও দরকার। তার মানে অবশ্যই এটাকে বেশি নিতে হবে, এটাকে কম নিতে হবে। ধরো এটাকে নিলাম 5 মোল,
এটাকে নিলাম 3 মোল, তাহলে 5 মোল 3 মোলের সাথে বিক্রিয়া করবে, 3 মোল লবণ তৈরি করবে। তাহলে 3 মোল যদি বিক্রিয়া করে ফেলে আর কতটুকু থাকবে? 2 মোল। তাহলে এটা অবশিষ্ট আছে, এটা তার কোনো অবশিষ্ট নাই, আর এটা 3 মোল আছে। তার মানে কি বিক্রিয়া শেষে কে থাকবে? অ্যাসিডটা থাকতেছে আর লবণটা থাকতেছে। ফার্স্ট অফ অল এই টপিকটা আমরা ক্লিয়ার থাকি যে অম্লীয় বাফার যখন আমরা তৈরি করব তখন অবশ্যই অম্লের মোল অবশ্যই ক্ষারের মোলের চেয়ে বেশি হইতে হবে, এটা ফার্স্ট কথা, যেহেতু ওই দুইজনকে আমার দরকার। সেকেন্ড কথা হচ্ছে অম্লীয় বাফারে আমরা অম্লটা কেন নিই? অম্লীয় বাফারে আমরা অম্লটা দুর্বল কেন নিই? আচ্ছা খেয়াল করো ভাইয়া, আমার এখানে কি আছে? CH3 সেটা বলেছি। চিন্তা করো তো দুর্বল মানে কি? দুর্বল মানে ওর আলফাটা শূন্যের কাছাকাছি, মানে বিয়োজন মাত্রাটা শূন্যের কাছাকাছি, মানে খুব অল্প পরিমাণে বিয়োজিত হয়। তার মানে কি ভাইয়া? তার মানে এটার বিয়োজন খুব আস্তে আস্তে হয়, মানে ভাঙে খুব আস্তে আস্তে, মানে এটার ঘনমাত্রা অনেক দিন পর্যন্ত ঠিক থাকে। আর ঘনমাত্রা যদি অনেকদিন পর্যন্ত ঠিক থাকে তার মানে পিএইচটা অনেকদিন পর্যন্ত সে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে। আর লবণের তো আসলে নিউট্রাল, লবণ তো টেকনিক্যালি নিউট্রাল। নিউট্রাল মানে কি? ওর তো আসলে পিএইচ মানে ও তো পুরোপুরি বিয়োজিত হয়ে যায়, ও তো আর পিএইচ কন্ট্রোল করতে পারতেছে না বা কিছু করতে পারতেছে না। মানে কি? আমি আবারও বলি, লবণ তো নিউট্রাল, লবণ সাধারণত অম্লীয় ক্ষারীয় টেকনিক্যালি হয় না, কিন্তু এই অম্লটা তো অম্লীয়, তাই না? অম্লীয়। আর অনেক দিন ধরে ওর ঘনমাত্রা একই থাকবে, কারণ কি? আলফা শূন্যের কাছাকাছি, আস্তে আস্তে বিয়োজিত হবে, তো ঘনমাত্রা তেমন পরিবর্তন হবে না। তার মানে পিএইচ এর তেমন পরিবর্তন হবে না। তার মানে ওর অম্লীয় পিএইচটা ও অনেকদিন বজায় রাখতে পারবে। এটাই তো বাফার দ্রবণের বৈশিষ্ট্য, তাই না? এই জন্য অম্লীয় বাফারে অম্ল নেই কেন? যাতে অম্লের পিএইচটা দীর্ঘদিন সে বজায় রাখতে পারে, যেহেতু তার বিয়োজন তেমন একটা হয় না। ক্লিয়ার? এই জন্য হচ্ছে আমরা দুর্বল অম্ল নেই অম্লীয় বাফারের ক্ষেত্রে। আচ্ছা এবার চলো অম্লীয় বাফার দ্রবণের আমরা প্রমাণ করি হেন্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। চলো এটা প্রমাণ করি। কিভাবে করবো? আগে বিক্রিয়াগুলো লিখে আসো। এটা থাকে, এটা ভেঙে যাবে খুব অল্প পরিমাণে, তাই না? যেহেতু আলফা শূন্যের কাছাকাছি। আর লবণ, লবণ সবসময় পুরোপুরি বিয়োজিত হয়ে যায়, 100% বিয়োজিত হয়ে যায়। তো CH3 COO, আর যেহেতু শক্তিশালী বলছিলাম, লবণ শক্তিশালী হয়, শক্তিশালী মানে যার আলফা 100 আর কি, হ্যাঁ মানে 100%। তো বেসিক কথা হচ্ছে এটার আলফা শূন্যের কাছাকাছি, মানে এটা যদি 100 মোল থাকে এটার 1 মোল বিয়োজিত হবে, অনেক কম। তাহলে এটা একটা তৈরি হবে, এটা একটা তৈরি হবে। আর এটার আলফা হচ্ছে 100-র কাছাকাছি আর কি, মানে 100% অলমোস্ট। তার মানে এটা 100টা থাকলে এটার 100টাই বিয়োজিত হবে, মানে বিক্রিয়া করবে, এটা 100টা তৈরি হবে, এটাও 100টা তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে একটু খেয়াল করো, আমি যদি এই এসিডের ক্ষেত্রে কে এ লিখি, যেহেতু দুর্বল অম্ল, তাই না? ওর তো কেসি হবে না, কে এ হবে। কি লিখবো? H প্লাস CH3 COO মাইনাস আর CH3 COOH। এবার ছোট্ট একটা কথা বলতে হবে, চলো ছোট্ট কথাটা একটু বলি। H প্লাস বাই, এটা তো একটা অম্লের ঘনমাত্রা, তাই না? অম্লের ঘনমাত্রা। খেয়াল করো এটা কার ঘনমাত্রা? লবণটার ঘনমাত্রা না? খেয়াল করো তো, এই আয়নটা তো ওর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, দুইজনের মধ্যে আছে, তাই না ভাইয়া? দুইজনের মধ্যে আছে। কিন্তু মোট আয়ন কয়টা আছে এই যৌগে? 100 আর 1, 101টা। 101টার মধ্যে 100টাই কার? ওর। ওরটা আবার কার থেকে আসছে? লবণ থেকে। তার মানে বলতে পারি না ওর ঘনমাত্রা লবণের ঘনমাত্রা সমান। তার মানে এটা আসলে লবণের ঘনমাত্রা। শেষ। 101টার মধ্যে 100টাই লবণের, তার মানে এটা বলতে পারি এর ঘনমাত্রা লবণের ঘনমাত্রা সমান। আর এটা তো অম্লের ঘনমাত্রা। দেখো এবার এসে পড়তেছে আস্তে আস্তে। এইচটাকে একা রাখবা, এইচটাকে একা রাখলে কি আসবে? কে এ ইন্টু অম্লটা উপরে চলে যাবে, হাতটা লবণটা নিচে চলে আসলো। ঠিক আছে? উভয় পক্ষে মাইনাস লগ দাও। ওকে মাইনাস লগ নিলাম। তারপর কি হয় দেখি। মাইনাস লগ অফ এইচ মানে পিএইচ, মাইনাস লগ এ বি, তাহলে এটার কি লেখা যায়? লগ এ প্লাস লগ বি। তাহলে দেখো পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কে মানে পিকে, প্লাসে মাইনাসে মাইনাস যদি না করে মাইনাসটাকে উল্টাই দিতে চাই, মাইনাসটা যদি ভিতরে গুণ দিয়ে দিই তাহলে রাশিটা উল্টায় যাবে, প্লাস
লগ মানে এটাকে যদি প্লাসই রাখতে চাই আর কি, মাইনাসটা সরাইতে হলে এটাকে উল্টাই দিতে হবে, লগ লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। আবার খেয়াল করো তো ভাইয়া, ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা মোল বাই আয়তন। তার মানে লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রাকে আমরা কি আকারে লিখতে পারি দেখো তো? লবণের মোল বাই আয়তন আর হইলো অম্লের মোল বাই আয়তন। আয়তনটা আমি একই ধরলাম কেন বলতো? ওরা তো একটা পাত্রই আছে, পাত্র কি চেঞ্জ হয়েছে? বা লবণের পাত্র আলাদা অম্লের পাত্র আলাদা, এরকম এরকম তো না, মানে দুইটা একই পাত্রে আছে, তার মানে দুইটার আয়তন কাটাকাটি যায়। তখন কি লেখা যায়? এন অফ লবণ ডিভাইড বাই এন অফ অম্ল। মানে এটাকে আবার সুন্দর করে লেখা যায় পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ লবণ মানে সল্ট, এন সল্ট বাই এন অ্যাসিড। এইভাবে আসলে সূত্রটা আসছে, এইভাবে আসলে সূত্রটা আসছে। পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড। ক্লিয়ার? এটা হচ্ছে অম্লের শক্তির জন্য আমরা প্রুফ করলাম। আচ্ছা, তাহলে এই যে এটারই আর কি সামারি সূত্র আর কি, এটা সরি এটারই আর কি সামারি সূত্র এটা, ঠিক আছে? সিম্পল। আবার যে কোনো কিছুর এন ইকুয়াল টু কি ভি লিটার ইনটু এস মোলারিটি, এগুলো একটু মাথায় রেখো, তাহলে বাকিগুলো হিসাব করতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস কি পড়ছি অম্লীয় বাফারের জন্য, এন অফ এসিড, এসিডের মূল সংখ্যা অবশ্যই এন অফ ক্ষার, ক্ষারের মূল সংখ্যার বেশি হইতে হবে, আর এসিডটা হইতে হবে দুর্বল, ক্ষারটা হইতে হবে সবল বা শক্তিশালী। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রেখো, এটা একটা ওভারঅল সামারি যে কিভাবে কোন জিনিসটা আসে। ঠিক আছে, ওকে। তো চলো যদি এবার একটু সামনের দিকে আগাই, ক্রিয়া কৌশল এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখানে হয়তো একটু স্পষ্ট একটু কম দেখা যাচ্ছে, আমি একটু লিখে দিই আবার। হ্যাঁ, CH3COOH, এটা ভাঙলে কি হয়? CH3COO মাইনাস প্লাস H প্লাস, এটা CH3COONA, এটা ভাঙলে হয় CH3COO মাইনাস প্লাস Na প্লাস, এরকম হয়। তো বেসিক ব্যাপারটা হয় কি, যখন আমি এটার মধ্যে কোনো ক্ষার যোগ করি, ক্ষার যোগ করি, ও কি করে H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করে। পানি তো আসলে নিউট্রাল, ও তো পিএইচ এর তেমন কোনো চেঞ্জ করবে না। এখন একটা প্রশ্ন করতে পারতাম, ভাইয়া ও তো মাইনাস প্লাস তো এখানে দুইটা আছে, ও H প্লাসের সাথে কেন বিক্রিয়া করছে? সোডিয়ামের সাথে তো করতে পারতো। গুড কোয়েশ্চেন। সোডিয়ামের সাথে যদি ও বিক্রিয়া করতো, তৈরি করতো সোডিয়াম হাইড্রোক্সাইড, একটা ক্ষার না? বলে তো পানি বেশি স্থিতিশীল নাকি ক্ষার বেশি স্থিতিশীল? অবশ্যই পানি, পানি তো নিউট্রাল। তাহলে বিক্রিয়া নিয়মই হচ্ছে স্থিতিশীলতা অর্জন, তাহলে সে কোথায় যাবে? অবশ্যই এই H প্লাস এর কাছে যাবে। সিম্পল। এবার আবার একটা জিনিস পড়ছিলাম, মনে আছে? এটা তো দুর্বল না, ওর 100 মোল নিলে ওর 1 মোল বিয়োজিত হয়ে একটা একটা তৈরি হবে, ওর 100 মোল নিলে ওর 100টাই বিয়োজিত হয়ে 100টা তৈরি হবে। এখন যদি আমি বিক্রিয়ায় অ্যাসিড দিই, অ্যাসিড তো যে কোনো একটা মাইনাসের সাথে বিক্রিয়া করবে, কোনটার সাথে সম্ভাবনা বেশি বিক্রিয়া করার? বুঝতেই পারতেছো, 100 একটার মধ্যে 100টাই ওর, তাহলে ওর সাথে বিক্রিয়া করার সম্ভাবনা বেশি। বিক্রিয়া করে কি তৈরি করবে? CH3COOH। এটা একটা দুর্বল অম্ল না? ওকে আলটিমেটলি পিএইচ এর কোনো রাজবৃদ্ধি করতে পারবে? তেমন একটা পারবে না। তার মানে তুমি OH যোগ করলেও একটা নিউট্রাল জিনিস পাচ্ছ, আর H যোগ করলে একটা দুর্বল অ্যাসিড পাচ্ছ। এই দুইটার কেসেই পিএইচ এর মান বা হাইড্রোজেনের ঘনমাত্রা তেমন একটা বেশি বাড়তেছে কমতেছে না, তার মানে পিএইচটা স্টেবল থাকতেছে, তার মানে আলটিমেটলি কি বাফার ক্ষমতা ঠিক থাকতেছে। ওকে, বাফার ক্ষমতা ঠিক থাকতেছে। আচ্ছা, দেখা গেল অম্লীয় বাফারের ক্রিয়া কৌশল। তাহলে কয়টা কোশ্চেন পরে ফেলি অম্লীয় বাফারের জন্য। বাফার দ্রবণ কি? ওই যে দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করার পরও দ্রবণের পিএইচটা ঠিক থাকে বা তেমনটা পরিবর্তন হয় না, তাকে বলা হয় বাফার দ্রবণ। CH3COOH এবং CH3COONA এর সমমোলার দ্রবণ, সমমোলার মানে এটা যদি এক্স মোলার হয়, এটাও এক্স মোলার দ্রবণ কিভাবে বাফার হিসেবে কাজ করে, এই দ্রবণের প্রযোজ্য হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণ লেখো। দেখো এটা ডিওতে এই বছরই আসছে, মাত্র সলভ করাই দিলাম না। এটার হ্যান্ডারসন হ্যাসেলবার্গ সমীকরণটা কি হবে বলতো? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট বাই এন অ্যাসিড, এইভাবেও লেখা যায়। অথবা পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট মানে কি হচ্ছে CH3COO মাইনাস, আর এন অফ অ্যাসিড মানে কি CH3COOH, এভাবে লেখা যায়। অথবা পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন না লিখে ভি দিয়েও কিন্তু লেখা যায়, এন না লিখে ভি দিয়ে, তাহলে ভি না, ঘনমাত্রা, সল্টের ঘনমাত্রা, সল্ট এভাবে না লিখে নামটা সহ লিখি, দাঁড়াও। হ্যাঁ, একটা মিনিট। হ্যাঁ, এটার লেখা যায় সল্টের ঘনমাত্রা CH3COO মাইনাস বাই CH3COOH।
ঠিক আছে, n সল্ট বাই n অ্যাসিড অথবা সল্টার ঘনমাত্রা বাই অ্যাসিডের ঘনমাত্রা, এভাবেও লেখা যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমরা যে কোনো একভাবে লিখবা। হ্যাঁ, আমি সব অপশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা লিখবা লবণের ঘনমাত্রা বা অম্লের ঘনমাত্রা, সবভাবে লেখা যায়, সব। ইভেন তুমি এখানে সি ডাবল মাইনাস না লিখে শুধু এন এ সহ লিখতে পারবা, কোনো অসুবিধা নাই, যেটা ইচ্ছা। এটা গেল সমীকরণ। আর এটা কি বলছে, সমমোলার দ্রবণ কিভাবে বাফার হিসেবে কাজ করে। দেখো, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সমমোলার, দেখো লবণের ঘনমাত্রা বাই অম্লের ঘনমাত্রা। দেখো সমমোলার মানে দুইটার মোল কিন্তু সমান, সমমোলার মানে লবণের ঘনমাত্রা আর অম্লের ঘনমাত্রা সমান। সো আলটিমেটলি কি আসতেছে, পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ, কাটাকাটি গেল 1, লগ 1 এর মান কিন্তু 0, তাহলে পিএইচ ইকুয়াল টু কি থাকতেছে, পিকে এ, পিএইচ ইকুয়াল টু থাকতেছে পিকে। এইভাবে লিখে দিবা, যাই লেখো নাম্বার, ইজি না, সহজ। আচ্ছা, এইভাবে সে বাফার হিসেবে কাজ করে। ঠিক আছে, আর ক্রিয়া কৌশলটাও দেখাই দিবা। ক্রিয়া কৌশল মানে লিখতে চাইলে ভাই বহুত কিছু লেখা যায়। এই যে ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশলটা লিখে দিলিস, লিখতে চাইলে অনেক কিছু লেখা সম্ভব। ওকে, আচ্ছা এবার আসি 0.4 মোলার CH3COOH আর 0.4 মোলার CH3COONA মিশ্রণে, দেখো একই কিন্তু, একই, হ্যাঁ একই, সেম মিশ্রণে। আমরা কি পড়ছি, যখন সেম হয় তখন পিএইচ ইকুয়াল টু কি হয়, পিকে, পিএইচ ইকুয়াল টু পিকে। মিশ্রণে পিএইচ ইকুয়াল টু কত, দেখো জিএসটি এই বছর আসছে, তাহলে দেখো পিএইচ ইকুয়াল টু পিকে, আমরা তো বললাম এই যে সমান হইলে, তাই না, লবণের ঘনমাত্রা আর অম্লের ঘনমাত্রা সমান হইলে আমরা কি করলাম, পিএইচ ইকুয়াল টু পিকে। পিকে মানে কি, মাইনাস লগ অফ কে, মাইনাস লগ অফ কে এর ভ্যালু কত, 1 ইন্টু 10⁻⁵ ইকুয়াল টু 5। অ্যান্সার সি। ইজি না, ক্যালকুলেটর লাগে, কিচ্ছু লাগে, শেষ। ঠিক আছে, ওকে। তারপর আসি, নিচের কোনটি বাফার দ্রবণ। বাফার দ্রবণ কি, দুর্বল অম্ল বা ক্ষার থাকতে হবে আর লবণ থাকতে হবে। হ্যাঁ, এই দেখো এটা দুর্বল অম্ল বাট ক্ষার আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, দুর্বল অম্ল আর লবণ আছে, ভেরি গুড। তাহলে এটা হবে আমার আনসার, দুর্বল অম্ল আর তার লবণ, তাহলে অ্যান্সার হচ্ছে বি। ওকে, 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের সাথে সমপরিমাণ 0.1 মোলার, সমপরিমাণ হইলে পিএইচ ইকুয়াল টু পিকে। অ্যাসিডের দ্রবণ মিশ্রিত করলে পিএইচ কত হবে, দেখো, তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে ইকুয়াল টু মাইনাস লগ অফ কে, সেম। দেখো জিএসটি ইকুয়েশন তার আগের বছর দেখছো রিপিট হয়ে যায়, তাহলে মাইনাস লগ অফ, একই অ্যান্সারও একই, দেখো 10⁻⁵ ইকুয়াল টু 5, দেখছো অ্যান্সারটাও সেম, আর কি বলবা, তাহলে অ্যান্সারটাও কিন্তু একদম হুবহু সেম হয়ে গেল। ওকে, আচ্ছা, তো মোটামুটি আমরা এই জিনিসটা দেখে নিলাম, ঠিক আছে। তো চলো এবার একটু আমরা সামনের দিকে আগে, নিম্নের কোনটি বাফার দ্রবণ, দেখো এটা অনেকবার করে আসছে, সব জায়গায় আসছে। বাফার দ্রবণ হতে হলে কি হতে হবে, একটু চিন্তা করে দেখো তো, বাফার দ্রবণ যদি হতে হয় তাহলে ওই যে দুর্বল অম্ল আর তার লবণ থাকা লাগবে। এই যে দেখো, দুর্বল অম্ল ও তার লবণ, দুর্বল অম্ল ও তার লবণ হলে বাফার দ্রবণ হবে, ঠিক আছে, সিম্পল। আচ্ছা, তারপর আসি, কোন বাফার দ্রবণের সমমোলার লবণ, এটা কিন্তু লবণ, আয়ন মানেই লবণ, আর এই যে এসিড HX এসিড আছে, এসিডের কে দেওয়া আছে হলে পিএইচ বাফার কত, সমমোলার বললেই বা সমঘনমাত্রা বললেই পিএইচ ইকুয়াল টু পিকে, মাইনাস লগ অফ কে, মাইনাস লগ অফ কে এর ভ্যালু কত, 10⁻⁶ ইকুয়াল টু 6। ঠিক আছে, এটা হলো, ধরো সরি একটু ভুল করলাম, এই দেখছো মাঝে মাঝে সহজ মনে করে ভুল হয়ে যায়, এটা কিন্তু পিএইচ বের করছো, তাহলে পিওএইচ কত হবে, 14 মাইনাস পিএইচ, 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। হ্যাঁ, অ্যান্সার কিন্তু 8। আমার মতো অনেকে ভুল করলে কিন্তু শেষ। ওকে, অ্যান্সার হচ্ছে 8। তারপর নিম্নে কোনটি বাফার দ্রবণ নয়, দেখো দুর্বল অম্ল লবণ, এটা বাফার দ্রবণ। দুর্বল ক্ষার কেমনে বুঝবো, একটা যৌগ মূলকের ক্ষার হচ্ছে দুর্বল ক্ষার আর তার লবণ, এটাও বাফার দ্রবণ। এটা একটা দুর্বল ক্ষার, তার শক্তিশালী লবণ, এটা একটা বাফার দ্রবণ। এটা একটা দুর্বল অম্ল জৈব অ্যাসিড আর তার লবণ, এটাও বাফার দ্রবণ। তাহলে অবশ্যই 9C, 9C, কারণ কি এটা একটা শক্তিশালী অ্যাসিড আর তার লবণ, হবে না, দুর্বল লাগবে। আচ্ছা, নিম্নের মিশ্রণগুলোর মধ্যে কোনটি বাফার দ্রবণ, আচ্ছা মিশ্রণ কি আছে, অ্যাসিড আর ক্ষার আছে, কি বলছিলাম অ্যাসিড গুলা দুর্বল, এটা কিন্তু শক্তিশালী অ্যাসিড শক্তিশালী ক্ষার, এটা হবেই না, এটার কথা বাদ, বাকি তিনটা দেখতে হবে। অ্যাসিডটা অবশ্যই দুর্বল, এটার মোল সংখ্যা বেশি হইতে হবে কার, ক্ষারের মোল সংখ্যাতে, যেটা শক্তিশালী। আর এই নিকলটা আমরা কি পড়ছি, ভি লিটার ইন্টু এস। হ্যাঁ, আপাতত যেটা দেওয়া আছে আয়তন খালি গুণ করো তাইলেই হবে,
এই দুইটা দিয়ে গুণ করো, 0.2 × 10 মানে 2, 0.2 × 10 মানে 2, দুইটা সমান হবে না। 0.2 × 2 এটা হলো 1। দেখো অ্যাসিডটা ইজ গ্রেটার দেন ক্ষার। হ্যাঁ, এটা হলো দুর্বল, অ্যাসিডের মল বেশি, শক্তিশালী ক্ষারের চেয়ে। আমাদের কিন্তু শর্ত মিলছে এটাতে। হ্যাঁ, মিলছে। পরেরটাও চেক করি, এটা হয় 1, এটা হলো 2, হইলো না, অ্যাসিডটা কম, তার মানে অ্যান্সার কিন্তু বি। দেখছো এই টাইপের কোশ্চেন প্রচুর আসবে, শিওর থাকো। এই টাইপের কোশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট, সব জায়গায় দেয়। দেখো ডিওতে আসছিল 13-14 সালে। আচ্ছা, তারপর দেখো ক্ষারীয় বাফার দ্রবণ। ওকে, তাহলে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে অম্লীয় বাফার দ্রবণ। এখন চলো আমরা ব্যাক টু ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে আগের মতো ক্ষারীয় বাফার দ্রবণে অবশ্যই কি থাকবে? দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার কোনটা? যৌগমূলকের ক্ষার। দুর্বল ক্ষার, এটার সাথে একটা শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়া করাবো, তাহলে কি হবে? H2O প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অবশ্যই ভাই যেটা বলতেছিলাম যে এখানে তাহলে দুর্বল ক্ষারটাকে লাগবে আমার, আর লবণটাকে লাগবে। তার মানে অবশ্যই এই কেসে কি হবে? N অফ বেস যেটা দুর্বল ইজ গ্রেটার দেন N অফ অ্যাসিড যেটা শক্তিশালী হতে হবে। ঠিক আছে, আবার বলতো ক্ষারটাকে দুর্বল কেন নিলাম? ক্ষারটাকে দুর্বল নিলাম কারণ এটার পিএইচ বা পিওএইচ যেটাই বলো বা ঘনমাত্রা দীর্ঘদিন অক্ষত থাকবে, কারণ আলফার ভ্যালুটা কেমন? শূন্যের কাছাকাছি। তার মানে সে অনেকদিন ধরে তার পিওএইচটা বা ঘনমাত্রাটা বজায় রাখতে পারবে, তার মানে এটা একটা বাফার দ্রবণ। কারণ বাফার মানে হচ্ছে আমাদের অনেকদিন ধরে তার পিএইচ বা ঘনমাত্রাটা সেম রাখা দরকার। এই সিম্পল। আচ্ছা, আগের মতো এটারও হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা পড়ে ফেলি। হেন্ডারসন হ্যাসেলবাগ সমীকরণটা পড়ে ফেলি। কিভাবে পড়বো? চলো ইকুয়েশনটা লিখি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙলে হয় হচ্ছে অ্যামোনিয়াম প্লাস প্লাস OH মাইনাস, আর অ্যামোনিয়াম ক্লোরাইডকে ভাঙলে হয় অ্যামোনিয়াম প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। তো ভাইয়া কি বলছিলাম? ভাইয়া বলছিলাম হচ্ছে এটা যেহেতু দুর্বল, আলফা হচ্ছে শূন্যের কাছাকাছি, এটা যদি 100 মোলও নেই, এটার একটাই ভাঙবে, একটা পাওয়া যাবে। এটা হলো লবণ। লবণ সবসময় 100% বিয়োজিত হয়। হ্যাঁ, লবণ সবসময় 100% বিয়োজিত হয়। তাহলে এটা 100টা নিলে 100টাই বিয়োজিত হবে, 100টা তৈরি হবে, 100টা তৈরি হবে। সো আমার আলটিমেটলি দ্রবণটার মধ্যে অবশিষ্ট কি আছে? ক্ষারটা। তাহলে ওর বিয়োজন ধ্রুবক নিয়ে আমরা কাজ করব। কেবি ইকুয়াল টু কি হবে? দুর্বল ক্ষার যেহেতু, OH এর ঘনমাত্রা অ্যামোনিয়ামের ঘনমাত্রা ডিভাইড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা। ঠিক আছে। আচ্ছা, এখন যদি জাস্ট একটু সিম্পল কয়েকটা চিন্তা করে ফেলো যে এটা কিভাবে আমরা হিসাব করতে পারবো, তার আগে ওই যে ছোট্টগুলো কথাটা লিখে নিই। OH মাইনাসের ঘনমাত্রা, আচ্ছা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষারের ঘনমাত্রা এটা। হ্যাঁ, ক্ষার। অ্যামোনিয়াম প্লাসটা কার? দেখো তো 101টার মধ্যে 100টাই কার থেকে আসতেছে? লবণ থেকে না? অ্যামোনিয়াম 101টার মধ্যেই 100টাই কার? লবণ থেকে আসতেছে। তার মানে এটা আসলে লবণের ঘনমাত্রা লেখা যায়। তো চলো এখন পরের লাইনে চলে যাই। OH-টাকে একা রাখবো, তাহলে কেবি ইন্টু ক্ষার বাই লবণ, ঘনমাত্রা বাই লবণের ঘনমাত্রা। এখন এটার সামনে আবার মাইনাস লগ নেব উভয় পক্ষে। মাইনাস লগ অফ OH ইকুয়াল টু মাইনাস লগ অফ কেবি ইন্টু ক্ষারের ঘনমাত্রা বাই লবণের ঘনমাত্রা। ফর্মুলা কি? মাইনাস লগ অফ OH মানে POH ইকুয়াল টু লগ এ বি। সূত্র কি? লগ এ প্লাস লগ বি। আচ্ছা, আমরা যদি এখন এই জিনিসটাকে দেখো, POH লিখলাম, ঠিক আছে, মাইনাস লগ অফ কেবি মানে কি? পিকেবি, সেটাও ঠিক আছে। এটাকে যদি প্লাসই রাখতে চাই তাহলে মাইনাসটা ভিতরে গুণ দিয়ে দিলে উল্টায় যাবে। তাহলে লগ অফ লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা, লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা। আবার আমরা কি জানি ভাইয়া? দেখো, লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা, ঘনমাত্রা মানে কি? মোল বাই আয়তন। তাহলে N অফ সল্ট ডিভাইড বাই আয়তন, N অফ বেস ক্ষার ডিভাইড বাই আয়তন। একই পাত্রে যেহেতু আছে তারা, আয়তনটা কাটা, তাহলে এটাকে N সল্ট বাই N বেস এই আকারেও লেখা যায়। তাহলে এটা কি লেখা যাবে? তাহলে POH ইকুয়াল টু PKB প্লাস লগ N সল্ট
বাই এন বেস, এই আকারেও কিন্তু সুন্দর করে আমরা চাইলে লিখতে পারি, এই আকারে আমরা সুন্দর করে লিখতে পারি। আচ্ছা, তো মোটামুটি এরকম একটা থিওরি দেখলাম। তাহলে এই যে এটা হচ্ছে আমার সামারি, এটা হচ্ছে সামারি। তাহলে আরেকটা জিনিস একটু শিখে ফেলে কুইকলি, সেটা হচ্ছে পিওএইচ ইকুয়াল টু পিকেবি প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের ঘনমাত্রা। এখন যদি লবণের ঘনমাত্রা ইকুয়াল টু ক্ষারের ঘনমাত্রা হয়, or n salt by n acid, n salt equal to n ক্ষার হয় বেজ, হ্যাঁ, মানে এই দুইটা সমান অথবা এই দুইটা সমান যদি হয় সেক্ষেত্রে কি হবে, POH equal to PKB plus log 1, কাটাকাটি চলে যাবে, log 1 এর মান তো 0, তো আলটিমেটলি থাকবে হচ্ছে POH equal to PKB, ওই যে আগেরটার মতো, আগে যেমন বললাম এখানেও কিন্তু সিমিলার। ওকে, চলো এখন এটার ক্রিয়া কৌশলটা একটু দেখে ফেলি। আচ্ছা, এটা ক্রিয়া কৌশল দেখাই যাচ্ছে, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মনে আছে, 100টা নিলে একটা ভাঙবে, একটা পাওয়া যাবে। এটা 100টা নিলে 100টাই ভাঙবে, এটা 100টাই পাওয়া যাবে। এখন যদি আমি H প্লাস কে সংযোগ করি তাহলে অপশন আছে হচ্ছে দুইটা মাইনাস, এই মাইনাস অথবা এই মাইনাস। তো দেখাচ্ছে যে OH এর সাথে বিক্রিয়া করলে পানি তৈরি হয়, যেটা নিউট্রাল, pH এর কোনো সমস্যা নাই। বাট এই H টা তাহলে Cl এর সাথে বিক্রিয়া করলো না কেন, যে আগের মতো H আর Cl বিক্রিয়া করলে একটা তীব্র অ্যাসিড তৈরি হয় যেটা স্টেবল না, মানে পানির চেয়ে কম স্থিতিশীল। আর যৌগ গঠনের উদ্দেশ্য হলো স্থিতিশীলতা অর্জন, তাহলে সে অবশ্যই কার সাথে বিক্রিয়া করবে, OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, শেষ। বাইরে থেকে যদি OH সংযোগ করি, OH টা তো মাইনাস, মাইনাস অবশ্যই একটা প্লাসের সাথে বিক্রিয়া করবে, আছে তো অ্যামোনিয়াম। এখন 101টার মধ্যে 100টাই লবণের, তাহলে লবণের অ্যামোনিয়ামের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, যেটা একটা দুর্বল ক্ষার। দুর্বল ক্ষার সহজে ভাঙবেও না, কিছুই হবে না, তো আলটিমেটলি POH বা pH কোনো মানই চেঞ্জ হবে না। তো পানি বা দুর্বল ক্ষার তৈরি করার মাধ্যমে সে কি করতেছে, pH কে তেমন একটা পরিবর্তন হইতে দিচ্ছে না, সো আলটিমেটলি ওর বাফার ক্রিয়াটা ঠিক আছে, বাফার ক্রিয়াটা ঠিক আছে। ওকে, প্রশ্ন, বাফার দ্রবণ বলতে কি বোঝো, সেম জগন্নাথ এসেছিল, দেখো বাফার দ্রবণ বলতে কি বোঝে, যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যাই যোগ করি না কেন, pH এর মান কি থাকে, তেমন পরিবর্তন হয় না, তাকে বলা হয় ক্ষারীয় বাফার, মানে বাফার দ্রবণ। হ্যাঁ, ক্ষারীয় বাফারের দ্রবণে pH কিভাবে নিয়ন্ত্রণ করে, সুন্দর মতো এটার অ্যান্সার হচ্ছে ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশলটা আমরা দেখাই দিব, যে আগের বিষয়ে যে আমরা ক্রিয়া কৌশলটা পড়ছি সেভাবে জাস্ট H টা নিলে কি হয়, OH টা নিলে কি হয়, কেন এরকম করে নিলাম, এই জিনিসটা বলেই আমাদের কাজ কিন্তু শেষ। দেখছো যা পড়ি তাই কিন্তু আসে। তো আমাদের পড়াটা যদি ঠিক মতো পড়তে পারি, আমাদের কিন্তু কোশ্চেন অ্যান্সার করা তেমন একটা ডিফিকাল্ট না। আচ্ছা, এবার দেখো কোনটি ক্ষারীয় বাফারের উদাহরণ, তাহলে কি দুর্বল ক্ষার আর তার লবণ থাকবে, ঠিক আছে, এটা তো অ্যাসিড লবণ হবে না, এই যে দুর্বল ক্ষার আর তার লবণ, তাহলে অ্যান্সার বি, শেষ। কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, দুর্বল ক্ষার আর তার লবণ, হ্যাঁ দেখো এটা তো দুর্বল অ্যাসিড লবণ হবে না, এটা শক্তিশালী ক্ষার হবে না, এটা দুর্বল ক্ষার এটাও ক্ষার হবে না, এটা দুর্বল ক্ষার এটা তার লবণ, তাহলে এটা ঠিক আছে। ওই যে এমনই একটা ক্ষার কেন, মুক্তজোর আছে, লুইস ক্ষার, এভাবে চিন্তা করতে পারো, বা একটা H প্লাস গ্রহণ করতে পারে ব্রনস্টেড লাউরি থিওরি অনুযায়ী, তাও ক্ষার, দুর্বল ক্ষার আর কি। হ্যাঁ, সো কি করতে পারে, এরকম বাফার দ্রবণ তৈরি করতে পারে। দেখো ঢাকা ইউনিভার্সিটি আসছে সেম কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন আবার এখানে আসছে, কোনটি ক্ষারীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ কি, দুর্বল ক্ষার আর তার লবণ, এই দেখো দুর্বল ক্ষার আর তার লবণ, দেখছো একই বছর আসছে, জিএসটি তে ডিওতে সেম টাইপের কোশ্চেন, ইজি। তারপর আসো রক্তের বাফার ক্রিয়া। আচ্ছা, এটা কয়েকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ। রক্তে ফসফেট, বাইকার্বনেট, প্রোটিন, প্রোটিন, বাইকার্বনেট, ফসফেট, এই 3 ধরনের বাফার ক্রিয়া অংশগ্রহণ করে। রক্তে এক ধরনের উৎকৃষ্ট শ্রেণীর বাফার যেখানে পিএইচ থাকে 7.4 এর কাছাকাছি, বা 7.35 থেকে 7.45 রেঞ্জে চেঞ্জ হয়। মানে কি 7.4টা হচ্ছে এভারেজ, এটার থেকে 0.5 বা 0.5 কম বেশ হইতে পারে। বাট যদি 0.5 এর বেশি পরিবর্তন হয়ে যায় তখন জীবন সংকটাপন্ন হয়ে যাবে, বেশি অম্লীয় বা বেশি ক্ষারীয় ঝামেলা হয়ে যাবে। তো তবে বিভিন্ন কারণে রক্তের পিএইচ 7 থেকে 7.8, এটা বিভিন্ন ধরনের রোগ বালাই মানুষের হইলে কিছু কিছু অবস্থা হয়ে যায়, যেমন যে হাই ব্লাড প্রেশার যে বলি, এটার অর্থ কি, আমাদের ব্লাড প্রেশার যত থাকে নরমাল 80-120, তো যদি কারো অনেক দিন ধরে 90-130 হয়, মানে হাই ব্লাড প্রেশার যদি হয়, সেক্ষেত্রে কি হবে, আমাদের মস্তিষ্ক ধরেই নিবে ওটা তার নরমাল। কিন্তু একসময় যদি তার 80-120 হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক বলবে কি না, ওখানে লো ব্লাড প্রেশার, মানে
হাই ব্লাড প্রেশার জিনিসটা একটা অভ্যস্ততা, এটাও একটা অভ্যস্ততা। রোগ শোকের কারণে অনেক সময় পিএইচ একটু চেঞ্জ হয়, অভ্যস্ততার মধ্যে চলে আসে। হ্যাঁ, এটা হতে পারে, বাট এভারেজ ভ্যালু এটা। আর দেখো এটা কিন্তু 7-এর চেয়ে বেশি না রক্তের পিএইচ, তার মানে রক্ত কিন্তু ঈষৎ ক্ষারীয়, ঈষৎ বা আংশিক ক্ষারীয়। হ্যাঁ, এই আচ্ছা, তারপর দেখো কোনটি সঠিক নয়। মানব দেহে স্বাভাবিক অবস্থায় রক্ত একটু ক্ষারীয়, এটা ঠিক আছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড একটি বাফার দ্রবণ নয়। এই এটা তো বাফার দ্রবণ, দুর্বল ক্ষার আর তার লবণ, এটা হলো সঠিক নয়। ঠিক আছে, এটা সঠিক নয়। আচ্ছা, অন্যগুলো পড়ি। এটা দুর্বল এসিড তার লবণ একটি বাফার দ্রবণ, ঠিক আছে। এসিড বৃষ্টি হলে, এসিড বৃষ্টি হলে কি এসিড পরে মাটিতে, এসিড বাইরে যায়, এসিড বাইরে মানে কি এইচ প্লাস বাড়ে, আর এইচ প্লাস বাড়লে অবশ্যই পিএইচ কি হবে, কমবে, কারণ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ, অথবা আরেকভাবে লিখলে লগ অফ 1/h, এইভাবেও লেখা যায়। আচ্ছা, তাহলে অ্যান্সার বি হবে, 9 বলছে যেহেতু। রক্তের পিএইচ নিয়ন্ত্রণে কোন বাফারটি সাধারণ ভূমিকা পালন করে? ফসফেট করে, বাইকার্বনেট করে, প্রোটিন করে, কিন্তু অ্যাসিডেট নামক আমরা কোনো জিনিস শুনি নাই, সো অ্যাসিডেট করে না। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে করে না কোনটা। ঠিক আছে, এই একটা লাইন পড়লে দেখো কতগুলো অবজেক্টিভ পেরে গেছো। রক্তের পিএইচ কত পরিবর্তন হলে জীবন সংকটাপন্ন হয়? 0.5 এর বেশি, 0.5 এর বেশি যদি চেঞ্জ হয় সেই ক্ষেত্রে জীবন সংকটাপন্ন হয়। তাহলে অ্যান্সার এই যে, মানে আসলে বুঝে দিয়েছে কত এর চেয়ে বেশি হলে জীবন সংকটাপন্ন হয়, রেঞ্জটা কত, 0.5 এর বেশি হইলে জীবন সংকটাপন্ন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই তো মোটামুটি আমাদের এই লেকচারটাও কমপ্লিট। তাহলে আমরা আসলে যে বাফারটা পড়লাম, বাফারে বেসিক্যালি কি থাকবে, পিএইচটা তেমন কোনো পরিবর্তন হবে না, অনেকদিন ধরে বজায় থাকবে। তো বাফার হচ্ছে একটা অম্লীয় পড়লাম, এটা ক্রিয়া কৌশল সবকিছু পড়লাম, সাথে আর একটা ক্ষারীয় পড়লাম, এটারও ক্রিয়া কৌশল সবকিছু পড়লাম। তারপর রক্তটা বললাম, রক্তটাও কিন্তু ঈষৎ ক্ষারীয় বাফার আর কি। হ্যাঁ, যেটার লেভেল হচ্ছে 7.4, 0.5 এর সমস্যা হইলে অনেক কিছু হয়ে যেতে পারে, এই কয়েকটা ইনফরমেশন একটু জেনে রাখো। এছাড়া ফসফেট, বাইকার্বনেট, তারপর হচ্ছে তোমার প্রোটিন, এরকম টাইপের 3 ধরনের বাফার ক্রিয়া কাজ করে। অম্ল হইলে অম্লটা হইতে হবে দুর্বল, অম্লীয় বাফারে অম্লটা দুর্বল, প্লাস লবণ থাকে একটা শক্তিশালী। ক্ষারীয় বাফারে ক্ষারটা থাকে দুর্বল, হ্যাঁ, প্লাস লবণটা থাকে শক্তিশালী, এরকম আর কি। আমাদের যদি এরকম করে সুন্দর করে পড়ি, এছাড়াও সমমোলার হলে পিএইচ ইকুয়াল টু পিকে, ওই ব্যাপারগুলো যদি একটু বুঝে বুঝে পড়ি, তাহলে কিন্তু এই লেকচার ডিফিকাল্ট হওয়ার কথা না। তো এই 7 নম্বর লেকচারের মধ্য দিয়ে আমাদের কিন্তু অধ্যায় 4-এর বেসিক যে কথাবার্তা প্লাস ম্যাথ সবকিছু কিন্তু শেষ। ইনশাল্লাহ আশা করি জিনিসটা সবাই বুঝতে পারছি সবকিছু ঠিকঠাক মতো, এবং অ্যাডভান্স প্রবলেমের যে সলভিংটা থাকবে সেটা পরেরটাতেই থাকবে, সমস্যা নাই। তো আশা করি এই 7টা লেকচার আমরা ঠিক মতো পড়লে সবকিছুই আমরা অ্যান্সার করতে পারবো এবং বুঝতে পারবো। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। তো ভালো মতো কষ্ট করে এতক্ষণ ক্লাস করার জন্য। আশা করি সবাই ভালো মতো বুঝতে পারছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।